হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল নকরি নোটিফিকেশনে। আর আজকের আমাদের টপিক রয়েছে পলিটি, ভারতীয় সংবিধান বা ভারতীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নিয়ে আমরা পড়ব। আর আমি তোমাদের বলি, এটা একটা আমরা পুরো প্লেলিস্ট বানাবো পলিটি নিয়ে, একদম ছোট ছোট পার্ট পার্ট ভিডিও করে তোমাদের আমি একদম ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে ভারতীয় সংবিধানের বেসিক ডিটেলস থেকে শুরু করে একদম সমস্ত ধারা, যতগুলো অধ্যায় অনুসারে, প্রত্যেকটা পার্ট অনুসারে হুম যতগুলো ধারা আছে সব ধারাকে আমরা পড়ব। এবং পাশাপাশি আমাদের পরীক্ষার মানে এটা আমরা মাথায় রাখবো যে আমাদের যে রাজ্যের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামগুলো, সেই এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আছে আমরা সেই প্যাটার্নেই পড়বো বা সেই রিলেটেড পড়াগুলোই পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি আমাদের সমস্ত কিছু পড়ে কিন্তু কোনো লাভ নেই। অতএব আমরা ওই মেইনলি আমরা ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই বা কেপি এসআই, ক্যালকাটা পুলিশের এসআই, বা ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপ, বা সামনে আমাদের পরীক্ষা আছে একটা আরও, যেটা হচ্ছে কি ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি বা গ্রুপ ডি। হ্যাঁ, সেই সামনের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যে 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 বিষয়গুলো বা যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, সেই জায়গাগুলোকে আমরা পড়ব। ঠিক আছে, তো চলো আজকের মতো শুরু করা যাক। আজকে একদম আমাদের ভেরি ফার্স্ট ভিডিও পলিটির উপরে। সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে একদম ভারতীয় সংবিধানের যে বেসিক ডিটেলসগুলো, যেগুলো জানা দরকার, সেগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদের বলি যে সংবিধান কি। ঠিক আছে, সংবিধান হলো মানে যে কোনো দেশের একটা সাংগঠনিক আইন, ঠিক আছে, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ ও গঠন ব্যবস্থার উপরে ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়। আচ্ছা, সংবিধানের শ্রেণী বিভাগ আছে। কিরকম শ্রেণী বিভাগ? সংবিধান লিখিত হয়, আবার অলিখিত হয়। তো যদি তোমরা লিখিত দেখতে যাও, লিখিত সংবিধান, তাহলে আমাদের যে ভারতের সংবিধান কিন্তু লিখিত সংবিধান, এবং লিখিত সর্ববৃহৎ সংবিধান, এটা মাথায় রাখবে যে সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে কিন্তু আমাদের ভারতের। আচ্ছা, এবার অলিখিত সংবিধান যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশদের হচ্ছে অলিখিত সংবিধান। আচ্ছা, এবার আমাদের যে সংবিধান, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল? ঠিক আছে, তো 1949 সালের 26শে নভেম্বর। এই ডেটগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, 26শে নভেম্বরে গৃহীত হয়েছিল, এটাই মাথায় রাখবে, গৃহীত। আচ্ছা, এবার কার্যকারী যদি আমরা দেখি, তাহলে ঠিক তার 2 মাস পরে বা 2 মাসের যে দিন পড়ছে সেই দিনই, যেমন হচ্ছে 26শে নভেম্বর, মানে ডিসেম্বর বাদ দিয়ে 1950 সালের 26শে জানুয়ারি হচ্ছে গিয়ে আমাদের এটা সম্পূর্ণরূপে কার্যকারী হয়েছিল। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট যে কার্যকারী আর গৃহীত, এই দুটো ডেটের মধ্যে একটু কনফিউজ হয়ে যায়। গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, মানে আগে গৃহীত হয়েছিল, তারপরে গিয়ে সেটা কার্যকারী হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। আচ্ছা, যখন সংবিধান হচ্ছে গিয়ে একদম মানে গৃহীত হয় বা সম্পূর্ণ কার্যকারী হয়, সেই সময় কতগুলো ধারা ছিল? মানে মূল সংবিধানে যদি বলা হয়, তো মূল সংবিধানে ধারা ছিল 395টি, এবং 22টি অধ্যায়ে এই ধারাগুলোকে ভাগ করা হয়েছিল। কটা অধ্যায়ে? অধ্যায়ে বা পার্টে, 22টি পার্টে, এবং 8টি তপশিল বা 8টি শিডিউলে গিয়ে হয়েছে আমাদের সংবিধানকে লেখা হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের এই যে সংবিধান সংশোধনীগুলো হয়েছে, হ্যাঁ, 42তম, 44তম, বা এক এক মানে প্রত্যেক পরপরে যে সংবিধান সংশোধনীগুলো হয়েছে, সেই সংশোধনের মাধ্যমে কিছু ধারা অ্যাড হয়েছে, যার ফলে আমাদের বর্তমানে ধারা কত হয়েছে? 448। তাহলে বর্তমানে আমাদের আর্টিকেল কতগুলো রয়েছে ভারতীয় সংবিধানে? 448। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, আমি কিন্তু তোমাদের একদম ডিটেলস থেকে পড়াচ্ছি না, তবে স্টার্টিং থেকে পড়াচ্ছি। আর যতটা চেষ্টা মানে আমি পারা যায়, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে পড়ানোর। তবে সব পড়তে গেলে তোমাদেরও মানে বোরিং হবে তোমরাও, এবং টাইম ওয়েস্ট হবে। কারণ কি, সে ওয়েস্ট ঠিক বলা যায় না, কিন্তু মেইন লক্ষ্য হচ্ছে তোমাদের যে গভর্নমেন্ট একটা কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করা, সেই এক্সামকে ক্র্যাক করার জন্য যতটুকু দরকার আমাদের সেটুকুই পড়তে হবে। কারণ একটা সাবজেক্ট আমাদের একদম ডিপলি পড়ে কোনো লাভ নেই। কারণ হচ্ছে কি, আমাদের যতটা দরকার ততটাই পড়তে হবে। আমাদের মেন মধ্য কথা হচ্ছে এক্সামটাকে ক্র্যাক করা, রাইট? কারণ কি, আমাদের হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, জেনারেল সায়েন্স পড়তে হবে। শুধু পলিটিতে আমরা ডুবে গেলে হবে না। তো অতএব যে যে পয়েন্টগুলো বা যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে মাথায় রেখে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে বর্তমানে কতটি ধারা বললাম? 448। এবং পার্ট বা অধ্যায় কতটি আছে এখন? 24টা। আগে ছিল কটা? 22টা। এখন তফসিল বা শিডিউল কটা রয়েছে? 12টা শিডিউল রয়েছে। ঠিক আছে, আগে ছিল 8টা। আচ্ছা, গণপরিষদের মোট সদস্য সংখ্যা। গণপরিষদটা কি? সংবিধান যখন রচনা করা হয় বা সংবিধান যখন লেখা হচ্ছিল, তো একটা কমিটি, গণপরিষদ, যাদের যারা হচ্ছে যে সমস্ত মানে সদস্যরা
বা সেই গণপরিষদের মেম্বারেরা মিলে সংবিধানটাকে রচনা করেছিল। তো সেই সময় গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 389। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, 389, 389। আচ্ছা, সংবিধান রচনার সমগ্র সময়কাল, যে সংবিধান আমরা এখন যে সংবিধান আমাদের রয়েছে, সেই সংবিধানের যে সমগ্র সময়কালটা রচনা করতে কত সময় লেগেছিল? ঠিক আছে, 2 বছর 11 মাস 17 দিন বা 18 দিন। কোনো কোনো বইয়ে তোমরা দেখবে 17 দিন আছে, বা আবার কোনো কোনো বইয়ে 18 দিন আছে। তো অসুবিধা নেই, তোমরা হচ্ছে গিয়ে আনসার যদি থাকে তাহলে হয় 17 থাকবে, 2 বছর 11 মাস 17 দিন, অথবা 18 দিন। মানে প্রশ্ন যদি আসে পরীক্ষায় তাহলে যে কোনো একটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, গণপরিষদ এর যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনটা, ফার্স্ট যে অধিবেশনটা, সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে গিয়ে নিউ দিল্লিতে হয়েছিল। এবং কবে হয়েছিল? 9 ডিসেম্বর হয়েছিল। কত সালে? 1946 সালের 9 ডিসেম্বর নিউ দিল্লিতে হয়েছিল প্রথম অধিবেশনটা। ঠিক আছে। আচ্ছা, সেখানে অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী, অস্থায়ী মনে রাখবে, আর স্থায়ীটা মনে রাখবে। ঠিক আছে। অস্থায়ী যদি বলে সভাপতি বা চেয়ারম্যান, হুম, তাহলে গিয়ে হচ্ছে আমাদের ডক্টর সচিদানন্দ সিনহা। আর পরে স্থায়ীভাবে সভাপতি বা চেয়ারম্যান হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। স্থায়ী হচ্ছে গিয়ে রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী হচ্ছে গিয়ে ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা লাইন তোমরা দেখে নাও, সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে? এই 42তম সংবিধান সংশোধনীকে। 42তম সংবিধান সংশোধনী কততে হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে। জাস্ট আ মিনিট। 42তম সংবিধান সংশোধনী হয়েছিল কত সালে? 1976 সালে। এই সংবিধান সংশোধনীটাকে, এটা কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনী। কত সালে? 1976-এ। এটাকে কি বলছে? সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। কারণ এই সংবিধান সংশোধনীতে মানে সংবিধানের মানে অনেক কিছুই হচ্ছে গিয়ে চেঞ্জ করা হয়েছিল, অনেক কিছু আপডেট করা হয়েছিল। তো এতটাই আপডেট, মানে বেশি আপডেট করা হয়েছিল, যেটা জন্য এটাকে সংবিধানের একটা ক্ষুদ্র সংস্করণ বলা হচ্ছে। ঠিক আছে। ওকে, আমরা দেখবো যে 42তম সংবিধান সংশোধনীতে কি কি করা হয়েছিল পরে। আচ্ছা, এখন আমরা দেখি কি প্রিএম্বেল বা প্রস্তাবনা। প্রিএম্বেল মানে আমাদের সংবিধানে, হ্যাঁ, যে প্রিএম্বেল থাকবে, এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই ধারণাটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আমেরিকা থেকে গ্রহণ করা হয়েছিল। এই যে ধারণাটি গ্রহণ করা হয়েছিল কোথা থেকে? প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছিল আমেরিকার সংবিধান থেকে। এবার কি হচ্ছে, এই যে আমেরিকার সংবিধান প্রস্তাবনা সম্মিলিত প্রথম লিখিত, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন হচ্ছে গিয়ে আমেরিকার সংবিধান। ঠিক আছে। প্রস্তাবনা সম্মিলিত, কিন্তু এটা মাথায় রাখবে, প্রস্তাবনা সম্বলিত প্রথম লিখিত সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান। আর আমাদের এই যে প্রিএম্বেলের ধারণাটাও আমরা কিন্তু আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, যখন প্রিএম্বেল দেখলাম, তাহলে আমরা ন্যায় বিচার কোথা থেকে নেওয়া হয়েছিল সেটা একটু দেখে নিই। ন্যায় বিচারের যে ধারণাটি, এটা নেওয়া হয়েছিল কোথা থেকে? রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, ইউনিয়ন সোভিয়েত মানে রাশিয়া থেকে। আচ্ছা, আরও এই যে তিনটি শব্দ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই তিনটি ওয়ার্ড নেওয়া হয়েছিল কোথা থেকে? ফ্রান্স থেকে, ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, প্রস্তাবনা নিয়ে কয়েকটি সংজ্ঞা, মানে প্রস্তাবনা, আমাদের যে প্রিএম্বেল, সেই প্রিএম্বেল, হ্যাঁ, কে মানে এক একজন এক এক রকম মন্তব্য করেছেন। যেটা হচ্ছে এন এ পালকিওয়ালা কি বলেছেন? বলেছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। এগুলো একটু মনে রাখবে, এটা কিন্তু বেশ ভালো, মানে একদম পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এন এ পালকিওয়ালা বলেছিল। আচ্ছা, কে মুন্সি কি বলেছিলেন? পলিটিক্যাল হরোস্কোপ, পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে। তারপরে কি হচ্ছে, ঠাকুরদাস বারগাভ, ইনি কি বলেছিলেন? সোল অফ দ্য কনস্টিটিউশন। কাকে? প্রিএম্বেলটাকে। প্রস্তাবনাকে এন এ পালকিওয়ালা বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, মানে প্রস্তাবনার হচ্ছে আই কার্ড বলেছিলেন। পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন কে এম মুন্সি। আর সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন ঠাকুরদাস বারগাভ। প্রস্তাবনাকে, প্রিএম্বেলটাকে। ওকে। সো আচ্ছা, প্রস্তাবনা, একটা জিনিস মাথায় রাখবো, প্রস্তাবনা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নহে। ঠিক আছে, নয়, এনফোর্সেবল নয়, আইন দ্বারা বলবৎযোগ্য নয় প্রস্তাবনা। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনাকে কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে, হ্যাঁ, সংশোধন করা হয়েছে। প্রস্তাবনাকে কিন্তু
সংশোধন করা হয়েছিল কবে? ওই যে 42তম সংবিধান সংশোধনীতে। ওই যে আমি বললাম 42তম সংবিধান সংশোধনীকে, যেটাকে হচ্ছে ক্ষুদ্র সংস্করণ বলছে, সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, কত সালে? 76 সালে। এই যে এখানে বলে দিয়েছি 1976 সালে। তো সেই সংশোধনীতে কি হয়েছিল? প্রস্তাবনাতে এই 3টি ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সংযোজিত করা হয়েছিল। কি কি? সোশ্যালিস্ট, মানে সমাজতান্ত্রিক, সেকুলার, এবং হচ্ছে গিয়ে ধর্মতান্ত্রিক ও ইন্টিগ্রিটি, মানে সংহতি, এই 3টে শব্দ। সমাজতান্ত্রিক, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টে শব্দ আমাদের সংবিধানে, সরি, প্রস্তাবনাতে অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এবার ভারতীয় সংবিধানকে নিয়ে কি আখ্যা কে পেয়েছে? ব্যাগ অফ বরোয়িংস। কেন পেয়েছে? কারণ হচ্ছে যে আমাদের যে ভারতীয় সংবিধানের যে কনসেপ্টগুলো, হ্যাঁ, এক একটা ধারণা এক এক দেশ থেকে নেওয়া, এক এক দেশের সংবিধান থেকে নেওয়া। সেটা আমরা পরে যখন এক একটা আর্টিকেলগুলো পড়বো, তো দেখবো যে কোন আর্টিকেলটা বা কোন কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা আমরা পরবর্তীতে কিন্তু পড়বো। তো এটা মনে রেখো যে আমাদের ভারতীয় সংবিধানের অনেক কিছু মানে কনসেপ্টগুলোই নেওয়া হয়েছে বিভিন্ন রকম দেশ থেকে। হ্যাঁ, তো সেই জন্যে ব্যাগ অফ বরোয়িংস বলছে ভারতীয় সংবিধানকে। ওকে, আচ্ছা, বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ জটিল লিখিত সংবিধান, এটা তো আমি প্রথমেই বললাম যে বিশ্বের কিন্তু সব থেকে বড় জটিল লিখিত সংবিধান। ঠিক আছে, অলিখিত হলে সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ। আচ্ছা, শাসনতান্ত্রিক মানে মানে শাসনতান্ত্রিক তান্ত্রিক তথ্য সম্মিলিত আছে আমাদের সংবিধানে। তারপরে এক নাগরিকত্বের কনসেপ্ট রয়েছে। ভারতের অঙ্গরাজ্যগুলি, মানে এক নাগরিকত্ব বলতে কি, যে ভারতের যে বিভিন্ন স্টেটগুলি রয়েছে, অঙ্গরাজ্যগুলি, আলাদা করে কিন্তু নাগরিকত্ব প্রদানের অধিকার নেই। ভারতের যে সমস্ত জনগণ, সমস্ত লোকের যে দেশেই, মানে সমস্ত জনগণ সারা দেশেই সমান পৌর ও রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করেন। মানে এক নাগরিকত্ব বলতে কি, যে আলাদা আলাদা স্টেটে, ধর পশ্চিমবঙ্গে কেউ আছে, আসামে কেউ আছে, আসাম রাজ্য তাকে আলাদা করে নাগরিকত্ব দেবে, পশ্চিমবঙ্গ তাকে আলাদা করে দেবে, তো সেরকমটা হবে না। মানে অল ইন্ডিয়ান তারা এক, মানে ওই একটাই নাগরিকত্ব পাবে দেশের তরফ থেকে। আচ্ছা, মূল সংবিধানে কিন্তু 14টি ভাষার স্বীকৃতি রয়েছে। ঠিক আছে, দেওয়া হয়েছিল, মানে 14টি ভাষা, মানে মূল সংবিধান যখন রচনা হয় তখন 14টি ভাষার হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরে গিয়ে 21তম সংবিধান সংশোধনীতে, হ্যাঁ, সিন্ধি ভাষাটি যোগ হয়। কত সালে? 1967 সিন্ধি ভাষাটি যোগ হয়। ঠিক আছে, যারা সিন্ধি ভাষী তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 1967 হচ্ছে গিয়ে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাটি যোগ হয়। তারপরে 71তম সংবিধান সংশোধনী কত সালে? 1992 সালে। আচ্ছা, সে সময় কি কি ভাষা যোগ হয়েছিল? কোঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা যোগ করা হয়। কততম সংবিধান সংশোধনীতে? 71তম সংবিধান সংশোধনীতে। আচ্ছা, নেক্সট দেখি 92তম সংবিধান সংশোধনীতে হচ্ছে সাঁওতালি, মৈথালি, বোডো ও ডোগরি ভাষাগুলো যোগ করা হয়। তো এই 92তম সংবিধান সংশোধনটা কত সালে হয়? 2003 সালে হয়। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে ভারতের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। ঠিক আছে, ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। তবে দেবনাগরী অক্ষরে হিন্দি হলো ভারতের সরকারি কাজকর্মের ভাষা, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু রাষ্ট্রীয় ভাষা নেই, যে হিন্দি রাষ্ট্রীয় ভাষা বা আর কোনো রাষ্ট্রীয় ভাষা, এটা এটা কিন্তু উল্লেখ নেই, ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। ঠিক আছে, তো এবারে আমরা ওই যে আমি তোমাদের বললাম যে সংবিধানের অধ্যায়গুলি কটা অধ্যায় ছিল? আগে ছিল 18টা। হ্যাঁ, 18টা ছিল, এখন 24টা অধ্যায়, বা 22টা ছিল, এখন হচ্ছে কি 18টা। তো সংবিধানের যে অধ্যায়গুলি, আমরা এক একটা করে অধ্যায়কে ধরবো, পার্ট 1 বা অধ্যায় 1। ঠিক আছে, পার্ট 1-এ কোন কোন মানে কি কি উল্লেখ রয়েছে, এই যে ইউনিয়ন ও তার ভূখণ্ড এবং ধারা, আর্টিকেল 1 বা আর্টিকেল, ধারা 1। ঠিক আছে, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে আমরা কিন্তু একটা মানে বুঝে নেব। তো এটা আমরা নেক্সট ভিডিওতে করব। আজকের ভিডিওটাকে এখান থেকেই শেষ করছি। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা শুরু করব পার্ট 1-এর যে যতগুলো ধারা, সেই ধারাগুলোকে নিয়ে এক একটা করে আর্টিকেল, যেগুলো যেগুলো আর্টিকেল আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো সবগুলোকে আমরা বুঝে নেব, এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমরা লিখে নেব বা দেখে নেব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। নেক্সট ভিডিওতে আমরা একদম পার্ট 1 থেকে শুরু করব, বা আর্টিকেল 1 থেকে শুরু করব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। আর এইরকম পলিটির বা গভর্নমেন্ট, শুধু পলিটির না, গভর্নমেন্ট এক্সাম রিলেটেড যে মানে ইয়েগুলো, এই জিকে বা জিএস বা ম্যাথ শিখতে চাও তোমরা, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা পরের ভিডিওতে আবার দেখা করব।